Hello students, welcome to another video lecture of biology class. So in this lecture we will discuss about the third evidences in favor of evolution, that is the evidences from embryology, ভ্রূণ তত্ত্বগত প্রমাণ সমূহ. So what is embryology? Embryology কাকে বলা হয়? Embryology, it is the branch of biology that deals with the development and structure of embryo So embryology is the branch of biology. আমরা জানি বায়োলজির অনেক ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যেই একটা ব্রাঞ্চ হচ্ছে এমব্রায়োলজি। অ্যান্ড এই এমব্রায়োলজি ব্রাঞ্চটাই কি ডিসকাস করা হয় না, এমব্রায়োর ডেভেলপমেন্ট এবং স্ট্রাকচার ডিসকাস করা হয়। অর্থাৎ বায়োলজি বা জীববিদ্যার যে শাখায় আমরা বিভিন্ন জীবের ভ্রূণ সম্পর্কে, কিভাবে ভ্রূণ উৎপত্তি হচ্ছে, ভ্রূণের পরিস্ফুটন, ভ্রূণের উৎপত্তি এবং ভ্রূণের যে স্ট্রাকচার, সেগুলো সম্পর্কে যেই বায়োলজির যে শাখা পড়ে আমরা জানতে পারি, সেটাই হচ্ছে এমব্রায়োলজি। সো ইভলিউশন যে ঘটছে তার সাপোর্টে এমব্রায়োলজি থেকেও কিছু এভিডেন্স কালেক্ট করেছেন সায়েন্টিস্টরা, এবং সেই এভিডেন্সগুলো কী কী না, ফার্স্ট এই এভিডেন্সের আন্ডারে ফার্স্ট যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে সিমিলারিটি ইন আর্লি ডেভেলপমেন্ট। অর্থাৎ একদম প্রাথমিক অবস্থায়, প্রাথমিক ভ্রূণের পরিস্ফুটনকালে একদম প্রাথমিক অবস্থায় কিছু সাদৃশ্য দেখা যাচ্ছে। সেটা কি না, ইন অল মাল্টিসেলুলার অ্যানিম্যালস আর্লি ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো ইজ সিমিলার। যদি আমরা মাল্টিসেলুলার অ্যানিম্যালের ক্ষেত্রে ধরি, বহুকোষী প্রাণীর ক্ষেত্রে যদি দেখি, তাহলে তাদের ক্ষেত্রে যে একদম প্রাথমিক অবস্থায় যে এমব্রায়োর যে ডেভেলপমেন্ট স্টেজটা চলে, এমব্রায়ো ভ্রূণের যে পরিস্ফুটনটা চলে, সেটা যেই ওয়েতে চলে, যে পদ্ধতিতে চলে, সেটা কিন্তু সেম, সবার ক্ষেত্রে সেম প্রসেসে এমব্রায়ো ডেভেলপ করছে ইন কেস অফ মাল্টিসেলুলার অ্যানিম্যাল। যেগুলো বহুকোষী প্রাণী হয় তাদের ক্ষেত্রে আমরা যদি এমব্রায়োলজি পড়ে আমরা জানতে পারছি বা অবজার্ভ করে আমরা জানতে পারছি যে সেক্ষেত্রে ভ্রূণের, প্রত্যেকের ভ্রূণের যে গঠন হচ্ছে প্রাথমিক অবস্থায়, সেই ভ্রূণের যে উৎপত্তি হচ্ছে বা পরিস্ফুটন হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্ট প্রসেস ইজ সিমিলার ইন এভরি অ্যানিম্যাল, মাল্টিসেলুলার অ্যানিম্যালের ক্ষেত্রে। সো কীভাবে প্রসিড করছে, ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে না, ফার্স্ট হচ্ছে দ্য ফার্টিলাইজড এগ, দ্যাট ইজ জাইগোট, undergoes cleavage to produce a solid structure called morula। অর্থাৎ প্রত্যেকটা মাল্টিসেলুলার অ্যানিম্যালের ক্ষেত্রেই আমরা প্রথমে দেখব যে আফটার ফার্টিলাইজেশন যে ফার্টিলাইজড এগটা পড়ে রয়েছে, দ্যাট ইজ কল্ড জাইগোট, আমরা জানি। অ্যান্ড এই জাইগোট আন্ডারগোজ টু ক্লিভেজ প্রসেসের মাধ্যমে এই জাইগোট থেকে একটা সলিড নিরেট একটা স্ট্রাকচার তৈরি হবে, যেটাকে বলা হয় মরুলা। অ্যান্ড দেন মরুলা ডেভেলপস ইন্টু এ সিঙ্গেল লেয়ার্ড হলো ব্লাস্টুলা which later changes into গ্যাস্ট্রুলা। অর্থাৎ প্রথমে হবে জাইগোট থেকে মরুলা, মরুলা থেকে তৈরি হচ্ছে ব্লাস্টুলা, অ্যান্ড ব্লাস্টুলা থেকে তৈরি হচ্ছে গ্যাস্ট্রুলা। এবং এইটা মাল্টিসেলুলার অ্যানিম্যালের ক্ষেত্রে, এই প্রত্যেকটা মাল্টিসেলুলার অ্যানিম্যালের ক্ষেত্রে এইভাবেই কিন্তু ডেভেলপমেন্টটা হয়, এমব্রায়োর ডেভেলপমেন্টটা হয়ে থাকে। সো সেই জন্যই এখানে বলা হয়েছে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ জাইগোট ক্লিভেজ পদ্ধতিতে বারবার বিভাজনের মাধ্যমে নিরেট বলের ন্যায় গঠন বিশিষ্ট মরুলাতে পরিণত হয়। তারপর মরুলা থেকে একস্তর বিশিষ্ট ফাঁপা ব্লাস্টুলা গঠিত হয়, যা পরে দ্বিস্তর অথবা ত্রিস্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলাতে পরিণত হচ্ছে পরবর্তীকালে। সো এখানে স্ট্রাকচার যদি আমরা দেখাই স্ট্রাকচারটা, তাহলে এইভাবে একদম আর্লি ডেভেলপমেন্টাল স্টেজে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জাইগোট, একদম সিঙ্গেল ইউনিসেলুলার স্ট্রাকচার জাইগোট। সো এটা হচ্ছে জাইগোট ইউনিসেলুলার স্ট্রাকচার আফটার ফার্টিলাইজেশন, যেটা ফার্টিলাইজড এগ আসছে। এই জাইগোট এরপর ক্লিভেজ পদ্ধতিতে মরুলা তৈরি করবে, এটা যেটা তৈরি করছে সেটা হচ্ছে মরুলা। ক্লিভেজটা কি, ক্লিভেজ পদ্ধতি, ক্লিভেজ ইজ দ্য সিরিজ অফ র্যাপিড, এক্সট্রিমলি র্যাপিড মাইটোটিক ডিভিশন ইন হুইচ স্মলার সেল ডেভেলপস উইদিন এ কনস্ট্যান্ট সাইটোপ্লাজম। তার মানে হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জাইগোটের এই যে সাইটোপ্লাজমটা, একটা নির্দিষ্ট আয়তনের সাইটোপ্লাজম আছে, এর মধ্যে এরপর কি হচ্ছে, জাইগোটটা মাইটোটিক পদ্ধতিতে ডিভাইড করছে, ডিভাইড করে কি করেছে, অনেকগুলো ছোট ছোট সেল তৈরি করেছে, কিন্তু যে জাইগোটের যে আয়তনটা ছিল সেটা কিন্তু সেম রয়ে গেছে। এই পদ্ধতিটাই ক্লিভেজ পদ্ধতি, অর্থাৎ এইটাও মাইটোসিস পদ্ধতি,
কিন্তু নর্মাল মাইটোসিসের সঙ্গে ক্লিভেজের ডিফারেন্সটা হচ্ছে যে নর্মাল মাইটোসিসে সেল ডিভাইড করার পর গ্রোথ ফেজের মধ্য দিয়ে যায়, অর্থাৎ সেলটার গ্রোথ হয়। এখানে সেলটা গ্রোথ হচ্ছে না এবং সেই জন্য যে সাইটোপ্লাজমটা ছিল সেটা কনস্ট্যান্ট রয়ে গেছে একটা নির্দিষ্ট, অর্থাৎ এইটার আয়তন যতটা দেখানো হচ্ছে এইটার আয়তনও ততটা, কিন্তু এখানে এটা তো ইউনিসেলুলার বাট এটা হচ্ছে মাল্টিসেলুলার একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এবং এটা একটা নিরেট বলের মতো স্ট্রাকচার তৈরি হয়। এটাকে বলা হচ্ছে মরুলা। মরুলা থেকে কি তৈরি হয়? মরুলা থেকে ব্লাস্টুলা তৈরি হয় অ্যান্ড এই ব্লাস্টুলার মধ্যে আমরা একটা হলো ক্যাভিটি দেখতে পাবো, ফাঁপা একটা গঠন দেখা যায় হলো ক্যাভিটি এবং এক স্তর বিশিষ্ট হয়, এটা হচ্ছে ব্লাস্টুলা। অ্যান্ড ব্লাস্টুলা থেকে তৈরি হচ্ছে গ্যাস্ট্রুলা অ্যান্ড এই গ্যাস্ট্রুলাটা কিছু কিছু মাল্টিসেলুলার অ্যানিমেলের ক্ষেত্রে গ্যাস্ট্রুলাটা 2 লেয়ার্ড স্ট্রাকচার হয় আর কিছু কিছুর ক্ষেত্রে এটা 3 লেয়ার্ড স্ট্রাকচার হয়ে থাকে। সো গ্যাস্ট্রুলা যাদের ক্ষেত্রে 2 লেয়ার্ড স্ট্রাকচার হয় তাদেরকে আমরা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল বলি, আর যাদের ক্ষেত্রে 3 লেয়ার্ড স্ট্রাকচার হয় তাদের ক্ষেত্রে আমরা ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল বলি। সো ওভারঅল যে স্ট্রাকচার অর্থাৎ জাইগোট থেকে মরুলা থেকে ব্লাস্টুলা অ্যান্ড ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা ডেভেলপ করছে। সো এই যে আর্লি ডেভেলপমেন্ট এটা কিন্তু সমস্ত মাল্টিসেলুলার অ্যানিমালের ক্ষেত্রেই আমরা সেম প্রসেস দেখতে পাবো। নেক্সট হচ্ছে যখন গ্যাস্ট্রুলা তৈরি হয়ে যাচ্ছে, এই ভ্যারিয়াস বডি স্ট্রাকচারস অ্যারাইজ ফ্রম দ্য সেম জার্ম লেয়ার্স ইন ডিফারেন্ট স্পিসিস অফ অ্যানিমালস। অর্থাৎ গ্যাস্ট্রুলা যেগুলো যাদের ক্ষেত্রে গ্যাস্ট্রুলা 3 লেয়ার্ড হয়, মানে ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তাদের বডি স্ট্রাকচারগুলো ওই একই ধরনের জার্ম লেয়ার থেকে তৈরি হয়। জার্ম লেয়ার মানে গ্যাস্ট্রুলার যে 3টে লেয়ার থাকে সেগুলোকে একটাকে বলা হয় একটোডার্ম, বাইরের দিকে যে লেয়ারটা তৈরি হয় সেটা হচ্ছে একটোডার্ম, যেটা ভিতরের দিকে তৈরি হয় সেটা এন্ডোডার্ম, অ্যান্ড যেটা মিডিলে তৈরি হয় সেটা মেসোডার্ম। আর যারা ডিপ্লোপ্লাস্টিক হয় মানে যাদের ক্ষেত্রে 2টো লেয়ার থাকে তাদের হচ্ছে একটোডার্ম এবং এন্ডোডার্ম। সো অ্যাকচুয়ালি যে অ্যানিম্যালগুলো এরপর অ্যানিম্যালের যে অর্গ্যানগুলো তৈরি হয় লেটার স্টেজে, গ্যাস্ট্রুলা থেকে লেটার স্টেজে অ্যানিম্যালের অর্গ্যান তৈরি হবে এবং এই অর্গ্যানগুলো এক একটা লেয়ার থেকে এক একটা জার্ম লেয়ার থেকে তৈরি হয়। সাপোজ আমাদের ক্ষেত্রে কিছু গ্ল্যান্ড, কোনো গ্ল্যান্ড যেটা হচ্ছে একটোডার্ম থেকে হয়তো সৃষ্টি হলো, আমাদের ব্রেন হয়তো এন্ডোডার্ম থেকে সৃষ্টি হলো বা মেসোডার্ম থেকে সৃষ্টি হলো, এরকম মেসোডার্ম থেকে যেমন আমাদের ব্লাড তৈরি হচ্ছে, সো কানেকটিভ টিস্যু তৈরি হচ্ছে। সো এইগুলো বিভিন্ন অ্যানিম্যালের ক্ষেত্রে কিন্তু মানে মানুষের ক্ষেত্রে যেমন হচ্ছে বিভিন্ন অ্যানিম্যালের ক্ষেত্রেও কিন্তু ওই সেম জার্ম লেয়ার থেকেই তৈরি হচ্ছে। সো এই টোটাল মানে যে টোটাল সিমিলারিটি ইন ডেভেলপমেন্ট থেকে আমরা এটাই বুঝতে পারি যে অ্যাকচুয়ালি মাল্টিসেলুলার যে অ্যানিমেলসগুলো রয়েছে সেগুলো একটা কমন অ্যানসেস্টার থেকেই এসেছে এবং সেই জন্যই এদের ডেভেলপমেন্টাল স্টেজটাই আমরা সিমিলারিটি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ প্রত্যেকটা অ্যানিম্যালই কিন্তু একটা কমন অ্যানসেস্টার থেকে ইভলভ করেছে মডিফিকেশন বা চেঞ্জের মাধ্যমে হচ্ছে প্রেজেন্ট ডে ফর্মে এসেছে। সো সেই জন্য এদের ক্ষেত্রে আমরা সিমিলারিটিটা লক্ষ্য করতে পারছি। নেক্সট যে ক্যাটাগরি সেটা হচ্ছে সিমিলারিটি ইন দ্য স্ট্রাকচার অফ ভার্টিব্রেট। সো সিমিলারিটি ইন দ্য স্ট্রাকচার অফ ভার্টিব্রেট এমব্রায়ো, অর্থাৎ এরপর যদি আমরা একদম ভার্টিব্রেট মেরুদণ্ডী প্রাণীদের যে এমব্রায়ো তাদের যদি স্ট্রাকচারটা দেখি, এতক্ষণ আমরা ডেভেলপমেন্টাল প্রসেসটার ক্ষেত্রে বলছিলাম যে একদম প্রাথমিক স্টেজে তাদের উৎপত্তি বা পরিস্ফুটনটা একই ধরনের হবে। এবার আমরা স্ট্রাকচারের ক্ষেত্রে আসছি, অর্থাৎ আমরা একদম যদি ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণীদের যে এমব্রায়ো সেইগুলোর যদি একদম প্রাথমিক অবস্থায় ইনিশিয়াল স্টেজে যদি আমরা তাদের গঠনটা দেখি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা সিমিলারিটি দেখতে পাবো। So if a comparative study of embryos of the same age of vertebrate is made, it is observed that the embryos appear similar in early stage. যদি ভার্টিব্রেট ভ্রূণের তুলনামূলকভাবে অধ্যয়ন করি, আমরা অবজার্ভ করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো যে তাদের ভ্রূণগুলো প্রাথমিক অবস্থায় একই ধরনের দেখতে হবে। অর্থাৎ একদম প্রাথমিক অবস্থায় একটা ফিশের ভ্রূণ বা একটা ফ্রগের ভ্রূণ বা একটা রেপটাইলসের ভ্রূণ আর একটা বার্ডসের ভ্রূণ আর একটা ম্যামালস অর্থাৎ হিউম্যানের ভ্রূণ যদি দিয়ে দেয়া হয় আমাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে আমরা কিন্তু কোনোটাকেই মানে কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবো না যে কোনটা কার ভ্রূণ, মানে এতটাই তাদের মধ্যে রিজেম্বলেন্স থাকে যে কোনোভাবেই আইডেন্টিফাই করা যাবে না যে যেটা কোনটা হিউম্যান ভ্রূণ আর কোনটা বার্ডসের এমব্রায়ো আর কোনটা রেপটাইলসের এমব্রায়ো।
তো একদম ফার্স্ট ট্রাইমেস্টার যদি আমরা দেখি, তো ফার্স্ট ট্রাইমেস্টারে তো কোনোভাবেই অবজার্ভ করা আইডেন্টিফাই করা যাবে না। তারপর আস্তে আস্তে ভ্রূণের ডেভেলপমেন্টাল প্রসেসে আস্তে আস্তে এরা একে অপর থেকে পৃথক হতে থাকে। সো একদম প্রাথমিক অবস্থায় এরা কিন্তু দেখতে একদম সিমিলার হয়ে থাকে। সো তারপর আস্তে আস্তে যত ডেভেলপমেন্ট প্রসিড হতে থাকে তত কিন্তু এরা একে অপর থেকে পৃথক হয়ে যেতে থাকে, স্ট্রাকচারটা একে অপর থেকে পৃথক হয়ে যেতে থাকে এবং একদম অ্যাডাল্ট স্টেজে গিয়ে আমরা মোটামুটি বুঝতে পারবো যে কোনটা কার ভ্রূণ। সেম জিনিস এটাও সেম জিনিস শো করছে যে যেহেতু এদের মধ্যে এতটা সিমিলারিটি ডেভেলপমেন্টাল স্টেজে দেখা যাচ্ছে, দ্যাটস মিনস দে ইভলভ ফ্রম এ কমন অ্যানসেস্টার, একটা কমন অ্যানসেস্টার থেকেই এরা সৃষ্টি হয়েছে। সেই জন্য এদের ডেভেলপমেন্টাল প্রসেসটাও কিন্তু সিমিলার এবং ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে এদের যে স্ট্রাকচার, ইনিশিয়াল স্ট্রাকচারটাও কিন্তু সিমিলার হচ্ছে। Some animal shows structures present during embryonic life but which disappear in adult life or immediately before being born. অর্থাৎ কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে তো এইরকম ভ্রূণ অবস্থায় কিছু গঠন দেখা যায়, কিন্তু সেটা পূর্ণাঙ্গ দশায় তাদের আবার দেখা যায় না। অ্যাজ ফর এক্সাম্পল এখানে আমরা দিতে পারি যে এই ধরনের যে স্ট্রাকচারগুলো যেগুলো ভ্রূণ অবস্থায় দেখা যায় অথচ পূর্ণাঙ্গ অবস্থায় দেখা যায় না, সেই স্ট্রাকচারগুলোকে বলা হচ্ছে টেম্পোরারি এমব্রায়ো স্ট্রাকচার বলা হয়। টেম্পোরারি এমব্রায়ো স্ট্রাকচার। অ্যান্ড এই টেম্পোরারি এমব্রায়ো স্ট্রাকচারের আমরা কিছু এক্সাম্পল দিতে পারি। যদি বার্ডস এমব্রায়ো আমরা দেখি তাহলে বার্ডস এমব্রায়ো উইথ গিল ক্লেফট। সো বার্ডসের এমব্রায়ো যদি আমরা দেখি, বার্ডসের একটা এমব্রায়োর ক্ষেত্রে আমরা কিন্তু তাদের গিল ক্লেফট দেখতে পাবো, ফুলকা ছিদ্র দেখা যাবে। ট্যাডপোলকে যদি দেখি, সো ট্যাডপোল যদিও এমব্রায়ো নয়, ইট ইজ দ্য লার্ভাল স্টেজ। সো ট্যাডপোলকে যদি দেখি তাহলে এদের ক্ষেত্রে কিন্তু গিল অ্যাজ ওয়েল অ্যাজ এদের কিন্তু টেলও থাকে, টেলটাও প্রেজেন্ট থাকে। বাট যখন এই ট্যাডপোল ফ্রগে কনভার্ট করছে, অ্যাডাল্ট ফ্রগ যেটা ফ্রগে কনভার্ট করছে, তখন না তো গিল প্রেজেন্ট থাকছে না এই টেল প্রেজেন্ট থাকছে। অ্যাজ ওয়েল অ্যাজ বার্ডস যখন এমব্রায়ো স্টেজ থেকে যখন বর্ন হচ্ছে অর্থাৎ জন্ম নিচ্ছে, যখন একটা যে কোনো বার্ডসের পাখির একটা বাচ্চার সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে গিল ক্লেফট থাকছে না। সো এমব্রায়োনিক স্টেজে প্রেজেন্ট থাকছে অথচ তাদের অ্যাডাল্ট স্টেজে থাকছে না, একদম বর্ন হওয়ার আগেই এটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। সো এই ক্যারেক্টারগুলোও সেম জিনিস শো করে, যে এখানে সিম্পল জিনিস যে ট্যাডপোলের ক্ষেত্রেই বলি আমরা, ট্যাডপোল তার মানে কি, ট্যাডপোল অ্যাম্ফিবিয়ার আন্ডারে রয়েছে। বাট এই অ্যাম্ফিবিয়া অ্যাকচুয়াল কি হচ্ছে না, ফিশ ক্যাটাগরি থেকে ইভলভ হয়েছে, অর্থাৎ ফিশ যে ফাইলাম রয়েছে সেখান থেকে ইভলভ হয়েছে, অর্থাৎ মৎস্য শ্রেণী থেকে বিভিন্ন মডিফিকেশনের মাধ্যমে অ্যাম্ফিবিয়া ইভলভ করেছে। একইভাবে বার্ডস মৎস্য শ্রেণী, অ্যাম্ফিবিয়া, রেপটাইল এগুলোর মাধ্যমে ইভলভ করেছে এবং সেই জন্য এই ক্যারেক্টারগুলো যদিও অ্যাডাল্টে নেই কিন্তু এমব্রায়োনিক স্টেজে এদের প্রেজেন্ট থাকছে, এদের অ্যানসেস্ট্রাল কিছু ক্যারেক্টার, পূর্বপুরুষের কিছু ক্যারেক্টার এখানে প্রেজেন্ট থাকছে। নট অনলি অ্যানিম্যালের ক্ষেত্রেই যে শুধু স্ট্রাকচারাল সিমিলারিটি আমরা লক্ষ্য করতে পাই সেটা নয়, প্ল্যান্টসের ক্ষেত্রেও এরকম স্ট্রাকচারাল সিমিলারিটি লক্ষ্য করা যায়। সো প্ল্যান্টসের ক্ষেত্রে কোথায় আমরা লক্ষ্য করতে পাবো না, দ্য প্রোটোনিমা অ্যান আর্লি স্টেজ in the development of a moss and a fern gametophyte resembles the filamentous green algae in structure and growth pattern. So প্রোটোনিমা যেটা, প্রোটোনিমা অ্যাকচুয়ালি যে মস এবং ফার্নের যে একদম গ্যামেটোফাইট দশা, প্রাথমিক গ্যামেটোফাইট দশা, সেইটাকে প্রোটোনিমা বলা হয়। এবং এই প্রোটোনিমাটা দেখতে অনেকটাই সবুজ যে সূত্রাকার যে সবুজ শৈবাল হয় সেই তাদের মতো অনেকটা দেখতে। অ্যান্ড আগেন ইট ইন্ডিকেটস দ্যাট যে টেরিডোফাইট অ্যান্ড ব্রায়োফাইট ইভলভড ফ্রম সিম্পলার স্ট্রাকচার দ্যাট ইজ দ্য অ্যালগি। সো টেরিডোফাইট এবং ব্রায়োফাইট অ্যালগি থেকে ইভলভ করেছে, এটা কিন্তু এটাকে ইন্ডিকেট করে থাকে। অর্থাৎ যেহেতু মস এবং ফার্নের স্ট্রাকচারটা অ্যালগির মতো সিমিলার স্ট্রাকচার দেখাচ্ছে এবং শুধু স্ট্রাকচার না, এদের ফিজিওলজিও কিন্তু আর্লি মানে প্রোটোনিমা স্টেজে এই মস এবং ফার্নের ফিজিওলজিটাও কিন্তু, অর্থাৎ বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা বিভিন্ন গ্রোথ প্যাটার্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেগুলোর সঙ্গে কিন্তু অ্যালগির সিমিলারিটি লক্ষ্য করা যায়। তার মানে অ্যালগি থেকে, এখান থেকে এটা ইন্ডিকেট করছে যে অ্যালগি থেকে এরা বিভিন্ন মডিফিকেশনের মাধ্যমে অ্যালগি থেকে ব্রায়োফাইট সৃষ্টি হয়েছে অ্যান্ড দেন ব্রায়োফাইট থেকে টেরিডোফাইট সৃষ্টি হচ্ছে। এভিডেন্সেস ফ্রম এমব্রায়োলজি পড়তে গেলে
বেয়ার্স ল এবং বায়োজেনেটিক ল না পড়লে টোটালটাই কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। তো বেয়ার্স ল কি? ভন বেয়ার, অ্যাকচুয়ালি এই ভন বেয়ার এই যে সায়েন্টিস্ট রয়েছেন, এই সায়েন্টিস্টকে কনসিডার করা হয় ফাদার অফ মডার্ন এমব্রায়োলজি, ফাদার অফ মডার্ন এমব্রায়োলজি, অর্থাৎ এমব্রায়োলজি ফিল্ডে ইনি অনেক কাজ করে গেছেন, অনেক কিছু ডিসকভার করে গেছেন। সো ভন বিয়ার ইনি হচ্ছেন ফাদার অফ মডার্ন এমব্রায়োলজি। এবং ভন ব্রেয়ারের মতে কি, ইন 1828 Von Baer proposed that during embryonic development the generalized features appear earlier than the special features. This is called Bayer's law. অর্থাৎ বেয়ার যেটা বলে গেছিলেন, ভন বিয়ার যেটা বলে গেছিলেন, সেটা হচ্ছে একটা অর্গানিজমের ক্ষেত্রে, একটা অর্গানিজমের যখন এমব্রায়ো ডেভেলপ করছে, সেই এমব্রায়োর মধ্যে মানে অন্য অর্গানিজমদের সঙ্গে ওই এমব্রায়োটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখব জেনারেল ক্যারেক্টারগুলো, অর্থাৎ ওই এমব্রায়োগুলোর সাধারণ বৈশিষ্ট্যগুলো প্রথমে আবির্ভাব হবে, তারপর তাদের বিশেষ বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটবে। আমি আরও একটু সিম্পল করে যদি বলি, অর্থাৎ যদি আমি একটা বার্ডসের সঙ্গে একটা হচ্ছে রেপটাইলসের এমব্রায়োর ডেভেলপমেন্ট একদম প্রথম থেকে যদি অবজার্ভ করি, তাহলে আমি দেখব যে বার্ডস আর রেপটাইলসের মধ্যে যেই যেই বৈশিষ্ট্যগুলো সাধারণ, মানে বার্ডসের ক্ষেত্রেও রয়েছে, রেপটাইলসের ক্ষেত্রেও রয়েছে, যেই যেই বৈশিষ্ট্যগুলো সাধারণ, সেই বৈশিষ্ট্যগুলো প্রথমে ডেভেলপ করছে এমব্রায়ো ডেভেলপমেন্টাল কালে, সেই বৈশিষ্ট্যগুলো প্রথমে ডেভেলপ করছে। অ্যান্ড তারপর কি হচ্ছে না, তারপর যেই বৈশিষ্ট্যগুলো এদের জন্য স্পেশাল, অর্থাৎ রেপটাইলের রয়েছে অথচ বার্ডের নেই, বা বার্ডের রয়েছে অথচ রেপটাইলের নেই, সেই বৈশিষ্ট্যগুলো তারপর ডেভেলপ করবে। সো প্রথমে কি হয়, প্রথমে মোর জেনারেল ক্যারেক্টার ডেভেলপ করে, অর্থাৎ যেই ক্যারেক্টারগুলো সাধারণ সেইগুলো ডেভেলপ করে, তারপর লেস জেনারেল ক্যারেক্টার ডেভেলপ করছে, অ্যান্ড তারপর স্পেশাল ক্যারেক্টার ডেভেলপ করছে। এবং সেই জন্যই আমরা যে প্রথমেই একটা, আমরা এই ক্যাটাগরিতে প্রথমেই একটা বললাম যে আর্লি ডেভেলপমেন্টে স্ট্রাকচারাল সিমিলারিটি দেখতে পাই। এই স্ট্রাকচারাল সিমিলারিটিটা আমরা এই কারণেই দেখতে পাই যে প্রত্যেকটা ক্যাটাগরি, প্রত্যেকটা গ্রুপের আন্ডারে এমব্রায়োর মধ্যে জেনারেল ক্যারেক্টারগুলো প্রথম ফরমেশন হয়ে যায়। এবং জেনারেল ক্যারেক্টার প্রথম ফরমেশন হয়ে যাওয়ার জন্য একদম আর্লি স্টেজে আমরা কিন্তু এমব্রায়োগুলোকে সিমিলার দেখি, আইডেন্টিফাই করতে পারি না কোনটা কার এমব্রায়ো। তার কারণ এটাই যে আগে জেনারেল ক্যারেক্টারগুলো ডেভেলপ করে যাচ্ছে এবং তারপর আস্তে আস্তে স্পেশাল ক্যারেক্টার ডেভেলপ করছে। যখন এই স্পেশাল ক্যারেক্টার ডেভেলপ করতে লাগলো, তখন একটা এমব্রায়ো অপর এমব্রায়ো থেকে পৃথক হতে লাগলো, এবং ডেভেলপমেন্ট যত প্রসিড হতে থাকবে তত স্পেশাল ক্যারেক্টার ডেভেলপ করতে থাকবে, এবং স্পেশাল ক্যারেক্টার ডেভেলপ করার জন্য একদম ফাইনাল স্টেজে গিয়ে কিন্তু আমরা, বা ফাইনাল স্টেজের যত ফাইনাল স্টেজের দিকে এগোবে তত কিন্তু আমরা এমব্রায়োগুলোকে আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা কার এমব্রায়ো। সেই জন্যই একদম আর্লি স্টেজের সিমিলারিটি দেখা যায়। সো এটা ছিল বিয়ার্স ল। বিয়ার এটা বলে গেছিলেন, ভন বিয়ার এটা বলে গেছিলেন। পরবর্তীকালে ভন বিয়ারের এই যে নীতিটা ছিল, এই লটাকে ইভলিউশনারি লাইটে, ইভলিউশনের লাইটে নিয়ে গিয়ে, ইভলিউশনের পয়েন্ট অফ ভিউ থেকে আর্নস্ট হেকেল এবং মুলার একটা থিওরি তৈরি করেছিলেন ওই বেয়ারের লটাকেই মডিফাই করে। কি বলছি আমরা, লেটার ইন দ্য ইয়ার 1864 মুলার অ্যান্ড আর্নস্ট হেকেল reinterpreted the Bayer's law and modified it as recapitulation theory or biogenetic law। অর্থাৎ পরবর্তীকালে 1864 সালে এই ভন বিয়ারের এই লটাকেই মুলার এবং আর্নস্ট হেকেল নামে দুজন সায়েন্টিস্ট নতুন করে আবার কিছুটা মডিফাই করে, নতুন করে আবার একটা ল তৈরি করেন, বা একটা হাইপোথিসিস দেন, যেটার নাম হচ্ছে রিক্যাপিচুলেশন থিওরি অর বায়োজেনেটিক ল। অ্যাকচুয়ালি রিক্যাপিচুলেশন থিওরি নামটা মুলার দিয়েছিলেন, বায়োজেনেটিক লটা আর্নস্ট হেকেল দিয়েছিলেন। সো নর্মালি রিক্যাপিচুলেশন থিওরি অ্যান্ড বায়োজেনেটিক ল কে প্রবর্তন করেন বললে সেখানে মুলার অ্যান্ড আর্নস্ট হেকেল বোথের নামটাই দেয়া হয়। সো এইখানে এনারা কিভাবে মডিফাই করেছেন জিনিসটা, অর্থাৎ বিয়ারের লটাকে এরা মডিফাই করে, যেটা বলছে এই লয়ের যেটা মেন কথা ছিল সেটা হচ্ছে ইট স্টেটস দ্যাট অন্টোজেনি রিক্যাপিচুলেটস অর রিপিটস ফাইলোজেনি। এই মতবাদ অনুযায়ী যেটা বলা হয় ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে। এবার হোয়াট ইজ অন্টোজেনি? So what is ontogeny? Ontogeny means life history of an individual। অর্থাৎ একটা
ইন্ডিভিজুয়ালের যে লাইফ হিস্ট্রি বা রাদার উইসে ডেভেলপমেন্টাল হিস্ট্রি, অর্থাৎ একটা ইন্ডিভিজুয়ালের যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হচ্ছে একদম জাইগোট থেকে শুরু করে তার টোটাল যে একদম মৃত্যু পর্যন্ত, ডেথ পর্যন্ত যে টোটাল যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট আমরা যেগুলো দেখতে পাবো সেই টোটালটাই অন্টোজেনির মধ্যে ইনক্লুড হবে। সো অন্টোজেনি দ্যাট মিনস সিম্পলি লাইফ হিস্ট্রি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, একদম জাইগোটিক স্টেজ থেকে স্টার্ট করে একদম ডেথ পর্যন্ত অর্গানিজমের একটা সিঙ্গেল একটা অর্গানিজমের মধ্যে কী কী মডিফিকেশন ঘটছে, কী কী ডেভেলপমেন্ট প্রসেস ঘটছে, সেই টোটালটাকে বলছি আমরা অন্টোজেনি। অ্যান্ড ফাইলোজেনি কি? ফাইলোজেনি ইট ইজ দ্য ইভলিউশনারি হিস্ট্রি অফ অ্যান অর্গানিজম। So phylogeny means evolutionary history of an organism. That means এখানে অর্গানিজম কোথা থেকে ইভলভ করেছে, অর্গানিজমের পূর্বপুরুষ কে ছিল, সেই পূর্বপুরুষের পূর্বপুরুষ কে ছিল, সেই টোটালটাকে বলা হচ্ছে ফাইলোজেনি। তার মানে যখন আমি অন্টোজেনি বলছি, অন্টোজেনিতে সিঙ্গেল একটা ইন্ডিভিজুয়াল ইনক্লুড করছে, ফাইলোজেনি যখন বলছি তখন গ্রুপস অফ ইন্ডিভিজুয়াল ইনক্লুড করছে। এবং সেই গ্রুপস অফ ইন্ডিভিজুয়ালগুলো কারা? না অর্গানিজমের অ্যানসেস্টাররা, অর্গানিজমের পূর্বপুরুষরা। সো এই ল ওয়াইজ কি বলা হচ্ছে না, ইট স্টেটস দ্যাট অন্টোজেনি রিক্যাপিচুলেটস অর রিপিটস ফাইলোজেনি। তার মানে ব্যক্তিজনই জাতিজনীকে পুনরাবৃত্তি করে। এটার মানে হচ্ছে যে ইট মিনস এনি অর্গানিজম শোজ ইটস অ্যানসেস্ট্রাল অ্যাডাল্ট স্টেজেস ডিউরিং ইটস এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। অর্থাৎ এটার মানে হলো এটা যে যে কোনো একটা অর্গানিজমের এমব্রায়ো ডেভেলপমেন্ট কালেই তার ইভলিউশনারি হিস্ট্রিটা আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ যেমন এমব্রায়ো ডেভেলপমেন্ট কালেই সে কোথা কোথা থেকে ইভলভ করেছে, সেই ডেভেলপমেন্ট স্টেজগুলো তার ইভলিউশনারি এমব্রায়োনিক ডেভেলপমেন্টেই প্রতিফলন ঘটে যায়। যেমন আমরা একটা যদি একদম সিম্পল একদম এক্সাম্পল ধরি, তাহলে হিউম্যান এমব্রায়ো ডেভেলপ করছে কোথায়? সিঙ্গেল সেল জাইগোট থেকে ডেভেলপ করছে। সো সিঙ্গেল সেল জাইগোট এটাকে আমরা প্রোটোজোয়ার সঙ্গে কম্পেয়ার করতে পারি। अगेन সিঙ্গেল সেল জাইগোট থেকে কোথায় তৈরি, কি তৈরি হচ্ছে? সিঙ্গেল সেল জাইগোট থেকে তৈরি হবে কে না মরুলা তৈরি হচ্ছে। অ্যান্ড মরুলা হচ্ছে জাস্ট হচ্ছে একটা সলিড বল লাইক স্ট্রাকচার, যেটাকে আমরা পরিফেরার সঙ্গে কম্পেয়ার করতে পারি। মরুলা থেকে কি তৈরি হচ্ছে? একস্তর বিশিষ্ট ব্লাস্টুলা, যেটাকে আমরা নিডারিয়ার সঙ্গে কম্পেয়ার করছি। সো এইভাবে স্টেজেস হয়ে হয়ে আসছে। সো একইভাবে যে কোনো একটা আমরা যদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তার ডেভেলপমেন্টাল হিস্ট্রি দেখি, তাহলে সেই ডেভেলপমেন্টাল এমব্রায়ো ডেভেলপমেন্টাল হিস্ট্রিতে তার টোটাল ইভলিউশনারি হিস্ট্রি কিন্তু রিফ্লেক্ট হয়ে যাবে। সো এখানে আমরা একটা দেখাতে পারি যে যদি আমরা ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটাইলসের ক্ষেত্রে তাদের এমব্রায়োনিক ডেভেলপমেন্ট দেখি, তাহলে ফিশের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে প্রাথমিক স্টেজে জাইগোট থেকে আরও ডেভেলপমেন্ট হবে। আমি একবারে দেখাচ্ছি যে অ্যাডাল্ট এমব্রায়ো তৈরি হচ্ছে অ্যান্ড সেখান থেকে ফিশ তৈরি হচ্ছে। যখন আমরা অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে দেখতে পাবো, তাহলে সেই প্রাথমিক স্টেজ সেম জাইগোট আছে, জাইগোট থেকে নেক্সট যেটা ডেভেলপমেন্ট হবে সেটা হচ্ছে ফিশ এমব্রায়োর মতো দেখতে লাগবে। সো ফিশ এমব্রায়ো থেকে অ্যাম্ফিবিয়ার এমব্রায়োর মতো আসছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি অ্যাম্ফিবিয়া কোথা থেকে ইভলভ করেছে? ফিশ থেকে ইভলভ করেছে। যখন রেপটাইলসের ক্ষেত্রে আমরা যাচ্ছি, তাহলে প্রাথমিক স্টেজে জাইগোট থেকে ফিশ এমব্রায়োর মতো একটা স্ট্রাকচার আসছে, অর্থাৎ ফিশ এমব্রায়োর যেমন স্ট্রাকচার সেই রকম একটা স্ট্রাকচার আসছে। তারপর অ্যাম্ফিবিয়ার এমব্রায়োর মতো একটা স্ট্রাকচার দেখাবে এবং তারপর রেপটাইলসের স্ট্রাকচার আসবে। অর্থাৎ রেপটাইলসের যদি আমরা ডেভেলপমেন্টাল হিস্ট্রি দেখি, তাহলে আমরা এখানে কিন্তু এর ফাইলোজেনি দেখতে পাচ্ছি, অর্থাৎ এর অন্টোজেনিটা, অর্থাৎ এই ডেভেলপমেন্টাল হিস্ট্রিটা কী শো করছে? এর ইভলিউশনারি হিস্ট্রি। দ্যাট মিনস যে এটা ফিশ থেকে অ্যাম্ফিবিয়া সৃষ্টি হয়েছে, অ্যাম্ফিবিয়া থেকে রেপটাইল সৃষ্টি হচ্ছে। একইভাবে বার্ডসের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে সেখানে ফিশ এমব্রায়ো, অ্যাম্ফিবিয়া এমব্রায়ো, রেপটাইল এমব্রায়ো অ্যান্ড তারপর আসছে বার্ডসের এমব্রায়ো তৈরি হচ্ছে। সো মেন জিনিস হচ্ছে যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, মানে এখানে এমব্রায়োনিক ডেভেলপমেন্টাল স্টেজে বা টোটাল একটা ইন্ডিভিজুয়ালের লাইফ হিস্ট্রিতে আমরা কিন্তু তার পূর্বপুরুষ বা অ্যানসেস্টার সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো। সো স্ট্রাকচার অফ অ্যানসিয়েন্ট অরিজিন ডেভেলপ আর্লিয়ার দ্যান স্ট্রাকচার অফ নিউয়ার অরিজিন, or we can say that development of structures in an organism follow the same sequence as that evolved in ancestors. অর্থাৎ যেইভাবে তারা ইভলভ করেছে ঠিক সেইভাবেই কিন্তু তাদের ডেভেলপমেন্টটা হচ্ছে। অর্থাৎ যেই পূর্বপুরুষ প্রথমে এসেছিল সেই পূর্বপুরুষের ক্যারেক্টারগুলো প্রথমের দিকে আসবে, প্রথমের দিকে ডেভেলপ করবে এবং তারপরে যত মানে এগোবে তত নিউ ক্যারেক্টার ডেভেলপ করতে থাকছে। সো এই সমস্ত
এভিডেন্স থেকে আমরা একটাই কনক্লুড করতে পারি, সেটা হচ্ছে যে অল অর্গানিজমস ইভলভ ফ্রম এ কমন অ্যানসেস্টার। একটাই পূর্বপুরুষ থেকে সবাই মডিফিকেশনের মাধ্যমে তৈরি হয়েছে, অ্যান্ড দ্যাট মডিফিকেশন ইন্ডিকেটস অ্যাবাউট দ্য ইভলিউশন। সেই মডিফিকেশনটাই হচ্ছে ইভলিউশন। সো আমরা ইভলিউশনের ফেভারে এভিডেন্স চাইছিলাম, অ্যান্ড এগুলোই হচ্ছে সেই এভিডেন্স যার মাধ্যমে আমরা এটা বলতে পারছি যে প্রেজেন্টে যে লাইফ ফর্মগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই প্রেজেন্টের লাইফ ফর্মগুলো ওভার এ পিরিয়ড অফ টাইম তারা মডিফাই হয়েছে এবং মডিফাই হয়ে এখনের যে প্রেজেন্ট ফর্মে তৈরি হয়েছে। সো এখানে ইভলিউশন হচ্ছে এবং একটা কমন অ্যানসেস্টার থেকেই ইভলিউশনটা ঘটেছে।